বলতেই পুরো হল ঘরে ক্ষণিকের জন্য নিস্তব্ধতা ভর করে। জিন ভারী নিঃশ্বাস ফেলে বসলেন নিজের চেয়ারে, তার কপালে দুশ্চিন্তার ভাঁজ, চোখের কোণে রাগ আর অসহায়তার তীব্র মিশ্রণ। একরকম দোটানায় পড়লেন, এক হাতে কপাল চেপে ধরলেন, যেন নিজের ধৈর্যটাকে সামনে দেওয়ার চেষ্টা করছে। আর এম ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসলেন। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, অতঃপর মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি ভাবছো জিন? তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? ভাবছি এখন তের বাবাকে কি জবাব দিব। সব চিন্তা ভাবনা তো আমারই, তাই না? আমি তের বাবাকে ডেকেছি, বিয়ের কথাবার্তা বলেছি, এখন প্রতারণাও আমি করেছি। আর এই সব কিছু হয়েছে আপনার জন্য মন্ত্রী মশাই। যাক বাবা, আমি এবার কি করলাম? ছেলের যত দোষ সব আমার ঘাড়ে চাপাচ্ছ। আপনি সব জানতেন, আপনি যদি আমাকে আগেই বলতেন তাহলে আমি এতদূর এগোতাম না। এখন আমি তের বাবাকে কি মুখ দেখাবো? তারা কি ভাবে আমার সম্পর্কে? একজন আইনজীবী হয়েও আমি প্রতারণা করেছি তাদের সাথে। তোমার ছেলে আমাকে হুমকি দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল জিন। কি করতাম বলো? আর প্রতারণা কেন বলছো? বিয়ে তো হচ্ছে, কিন্তু যেভাবে হচ্ছে তা প্রতারণা ছাড়া কিছু না। এক ছেলেকে দেখি অন্য ছেলের সঙ্গে বিয়ে, ভাবতেই পারছি না আমি। কি যে হবে আল্লাহই জানে। কি আর হবে, দুই পাগল মিলে এখন পুরো পাগল হবে। হল ঘরের এক কোণে বুক শেলফে হেলান দিয়ে দাঁড়িয়েছিল বেগম। লিজার কথায় তার ঠোঁটের কোণে হালকা এক তীর্যক হাসি ফুটে উঠল। জাঙ্কুকের চাচা জিনকে সান্ত্বনার আশ্বাস দিয়ে বলল, তুমি এটা নিয়ে চিন্তা করো না, শুধু শুধু ভাবি, যা হওয়ার হবে, সেটা সময় হলে দেখা যাবে। ঠিকই বলেছ, তুমি চিন্তা করো না, ভরসা রাখো আমার উপর। এই বলে আর এম স্ত্রীর হাতে নিজের হাত রাখলেন। জিনা কিছু বললেন না, চোখ বন্ধ করে পেছনের চেয়ারে হেলে বসলেন, যেন ভিতরের অস্থিরতাকে সামনে নিচ্ছেন। জাঙ্কুকের চাচা এবার পাশে দাঁড়িয়ে থাকা ন্যান্সির দিকে এক ঝলক তাকিয়ে নিজের রুমে চলে গেলেন। 2 মিনিটও যায়নি, ঘর থেকে চিৎকার ভেসে এলো। ন্যান্সি তখন গ্লাসে পানি ঢালছিলেন। লিজার হাতে গ্লাসটা দিয়ে তাড়াহুড়ো করে এক প্রকার দৌড়ে গেলেন। রুমে ঢুকেই থমকে গেলেন। পুরো ঘর এলোমেলো করে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল। একই হাল করেছে ঘরের। আমার ক্রিম কালারের পাঞ্জাবি কই? পাচ্ছি না কেন? বানিয়ে আবার ছেলেকে দিয়ে দিয়েছি। কি? আমি একদিনও পরলাম না আর তুমি সেটা দিয়ে দিলে? পরো না বলেই তো দিয়ে দিয়েছি। অযথা পড়ে আছে, অযথা। আমি এখন কি করে যাব তোমার গুণধর ভাতিজার বিয়েতে? হ্যাঁ, কেন? তোমার কাপড়ের অভাব? তাহলে আমার একটা শাড়ি নাও। সে এক দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। ন্যান্সি কাপড় গোছাতে ব্যস্ত থাকার ভান করলে বুঝতে পারছিলেন স্বামীর দৃষ্টি তার উপর স্থির হয়ে আছে। শেষে বিরক্ত হয়ে হাতের কাপড়গুলো আলমারিতে রেখে ঘুরে তাকিয়ে প্রশ্ন করলো, এইভাবে তাকিয়ে আছো কেন? চোখ দিয়ে গিলে খাবা নাকি? এভাবে বলতে পারলে আমাকে? আমার পছন্দের পাঞ্জাবি ছিল ওটা। আচ্ছা, গত সপ্তাহে কে বলেছিল এই পাঞ্জাবিটা ভালো না? আর আজ বলছে পছন্দের ছিল। এত তাড়াতাড়ি মসৃণ হয় কিভাবে? 2 দিন পর তো বলবে আমাকেও ভালো লাগছে না। যদি তাই হতো তাহলে এতগুলো বছর আছে কি করে আমার সাথে? আসে তো তোমার ছেলে মেয়ের জন্য। তা না হলে তোমার মতো লোকের সাথে কে থাকতো? তুমি বলতে চাইছো আমি খারাপ? বলতে চাইছি না, বলছি। শুনেছি ভালোবেসে বিয়ে করলে নাকি অনেক সুযোগ সুবিধা আছে। বিবিজান নাকি ভালো মন্দের খেয়াল রাখে, কিন্তু আমার বিবিজান বাড়ির কুকুরগুলোর খেয়াল রাখে, মাগার আমার খেয়াল রাখে না। আফসোস। বেশি আফসোস হচ্ছে তাহলে কচু কচুর সাথে গলায় দড়ি দাও গিয়ে। যত সব সরো তো। রাগে বউটা যেমন ভয়ঙ্কর তেমনি সুন্দর হয়ে যায়। আহারে, আগের মতো শুধু অলিঙ্গনটা করতে পারলাম না। বেলা তখন অনেকটাই গড়িয়ে গেছে। সূর্যটা আকাশের মাঝ বরাবর। আজকে সূর্যের তাপটা একটু কম, কিন্তু উজ্জ্বলতা যেন আগের দিনের তুলনায় তীব্র। তেই বিছানা শক্ত হয়ে বসে আছে, হাঁটু জড়িয়ে। তার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে পিঠ জুড়ে। তার মুখে কোনো রং নেই, শুধু ক্লান্তির এক ধূসর ছোঁয়া। ঠোঁটে অন্য সিদ্ধান্ত, সে কিছুতেই হলুদ মাখবে না। জিও সকাল থেকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতে কাজ হলো না। আর জেসের সাথে তো কথাই বলছে না, তাই শেষমেশ বোঝানোর দায়িত্ব পড়লো রোজির উপর। জেসে তের বান্ধবীকে কল দিয়ে আনিয়েছে এখানে। তে, সময় নেই আর। এবার তো আন্টির কথাটা একটু শোন। দেখ, আমার সামনে থেকে সরে যা বলছি। তোদের কাউকে আমার সহ্য হচ্ছে না। তোরা সবাই একরকম স্বার্থপর। আরে আমি কি করলাম? সব কিছু জেনে বুঝে এখনো বলছিস আমাকে বেগমের জন্য হলুদ লাগাতে? রোজি কিছুটা বলতে যাবে, এমন সময় আবার জিহব একটা বাটিতে করে হলুদ নিয়ে রুমে ঢুকলেন। আঙুল দিয়ে একটু হলুদ তুলে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তোর শাড়িটারই পরে রেডি হওয়া লাগবে না, শুধু গালে একটু ছোঁয়া দিই, তাতেই হবে। তে এবার বিরক্ত হয়ে চোখ মুখ গুলিয়ে নিল। সকাল থেকে এক কথাটা না, বারবার শুনতে শুনতে কান পচে গেছে। রাগে ঠোঁটে ঠোঁট চেপে চেঁচিয়ে উঠল, কতবার বলেছি আমি হলুদ লাগাবো না। আর হলুদ লাগানো কি ফরজ? নিশ্চয়ই না। তাহলে বারবার একই কথা কেন বলছো? তবুও তো একটা রীতিনীতি আছে তো বাবা। বললাম তো আমি এসব লাগাবো না, আজব।
তখনই চোখ পড়লো ড্রয়িং রুমে তার বাবা দাঁড়িয়ে আছে। তেকে দেখে তিনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন, শান্ত কণ্ঠে বলেন, ও যখন চাইছে না, কোনো জোর করো না। ইসলামে কোথাও বলা হয়নি যে হলুদ না মাখলে বিয়ে হয় না, ও না চাইলে থাকুক। এরপর কেটে গেল বেশ কিছু সময়। প্রায় অনেকক্ষণ পর তে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। এমন সময় যিশু এসে কয়েকটা শাড়ি বিছানার উপর ছড়িয়ে রাখলো। যিশু রোজিকে উদ্দেশ্য করে বলল, এগুলো সব ওর বিয়ের শাড়ি, এখান থেকে যে কোনো একটা পছন্দ করে পরিয়ে সাজিয়ে দিও। রোজি এক এক করে শাড়িগুলো দেখতে লাগলো, কিন্তু তার চোখ আটকে গেল লাল শাড়িতে। ঝলমলে রক্তলাল রেশমের উপর গোল্ডেন সুতার ঘন কাজ, যেন আগুনের ভেতর সূর্যের ঝিকিমিকি। তবে তে এবার নিজে থেকেই বলল সে পরতে চায় এই শাড়িটাই। রোজি শাড়িটা হাতে নিয়ে উঠে পড়ে। এরপর রাইসা আর রোজি দীর্ঘ সময় নিয়ে তেকে সাজাতে শুরু করলো। চুলগুলো আলতো করে খুলে দিল, গলায় পাতলা সোনার হার, কপালে ছোট টিকলি। কর্ণে সাজানো শেষে তেকে ধরে আয়নার সামনে এসে দাঁড় করালো রোজি। তে নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বুকটা কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আয়নার ভিতর যেন অন্য একজনকে দেখছে, একজন অপরিচিত নারী যে লাল শাড়ি পরে আছে, অথচ ভেতরে ভেতরে মৃত। এমন সময় যিশু ডাকে রাইসা আর রোজি রুম থেকে বেরিয়ে যায়। তে তখন আরো এক পা এগিয়ে যায় আয়নার দিকে। বুকে অদ্ভুত কম্পনের ঢেউ উঠছে, উষ্ঠজোড়া কাঁপছে টিরটির করে, চোখ জোড়া মুহূর্তে ভিজে উঠলো। মনে পড়লো জাঙ্কুকের সেই ভয়ঙ্কর কথাটা, আমার অনুমতি ছাড়া যদি আর কখনো লাল শাড়ি পরেছিস, তাহলে তোর ওই লাল শাড়ি আমি সাদা কাফনের কাপড়ে পরিণত করব। তে আয়না নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ধুকরে কেঁদে উঠলো, কই দেখুন, আমি তো লাল শাড়ি পরেছি, আপনার অনুমতি ছাড়াই পরেছি। তাহলে আপনি কেন আসছেন না? কেন আসছেন না আমার এই লাল শাড়ি কাফনের কাপড়ে পরিণত করতে? আমার অস্বস্তি হচ্ছে, এই লাল রংটা আমার গায়ে আগুনের মতো জ্বলছে। বিশ্বাস করুন, স্বস্তি পাচ্ছি না আমি, সত্যি বলছি তো, বড্ড অস্বস্তি লাগছে। এতটা অস্বস্তি হয়তো সাদা কাফনের কাপড়েও আমার লাগতো না, তখন অন্তত শান্তিতে শুয়ে থাকতে পারতাম। তে আর কিছু বলতে পারছে না, ধীরে ধীরে পিছিয়ে এসে বিছানার পাশে মেঝেতে বসে পড়লো। হাঁটু জড়িয়ে বুকে টেনে রাখলো, শরীরে কাঁপছে অনবরত। নাক টেনে টেনে বারবার হাতের পিঠে মুছে নিচ্ছে। ঠিক তখনই আবার দরজাটা হালকা ঠেলে ভেতরে ঢুকলো রোজি। থেকে মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। দৌড়ে এসে পাশে বসলো, তার দু হাত দিয়ে চিবুক তুলে বলল, কি হাল করেছিস নিজের, কত কষ্ট করে সাজিয়ে দিলাম, একটু আগে কত সুন্দর লাগছিল, এরই মধ্যে এলোমেলো করে ফেলেছিস। কান্নার ভেতরে হালকা শব্দ করে পাগলের মতো হেসে ফেললো তে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমার ভেতরটা যে এলোমেলো হয়ে আছে সেটা তো দেখলি না, শুধু শ্বাসটাই দেখলি। রোজি তখন তের মাথার ওড়নাটা ঠিক করছিল। এই কথা শুনে তার হাত থেমে গেল। তের দিকে তাকিয়ে তার ভীষণ কষ্ট হলো। সে বুঝতে পারছে তের ভিতরে কেমন টানাপোড়েন চলছে, কিন্তু কিছু করতে পারছেন না। নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিচু কণ্ঠে বলল, আমি জানি তে তুই কতটা কষ্ট পাচ্ছিস, এটাও জানি তুই জাঙ্কুককে কতটা ভালোবাসিস। তবে এটা বুঝতে পারছি না তুই বিয়েতে রাজি হলি কেন? তোর আব্বুকে তো সবটা বলতে পারতি। কি বলতাম? জাঙ্কুককে ভালোবাসি, যাকে ভালোবাসি সে তো আমায় ভালোবাসি না, তাহলে কার উপর ভরসা করে বলতাম? তাহলে এখন কি করবি? বিয়ে করে নিবি বেগমকে? মাথা খারাপ? আমি মরে যাব রোজি, মরে যাব, তবু এই বিয়ে করব না। রোজি ঠোঁট কেঁপে উঠলো, কিছু বলার ভাষা নেই। শুধু চুলের এক গোছা সরিয়ে দিয়ে তের মাথায় ওড়নাটা টেনে ঠিক করে ক্লিপটা আটকে দিল। নিজের কান্নার লুকাতে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে গেল। তে তখনও মেঝেতে বসে আছে। হলুদ আলায় ঝলমল করছে তার লাল শাড়ি, কিন্তু চোখে শুধু শূন্যতা। এই নিস্তব্ধতার মাঝে হঠাৎ করে নিচ থেকে ভেসে এলো ঠোক ঠাকের শব্দ। বাঁশির শৈলা আওয়াজও ভেসে আসছে। ক্রমে সেটা এত জোরালো হয়ে উঠল যেন পুরো গলিটাই কেঁপে যাচ্ছে সেই তালে তালে। রোজি হকচকিয়ে দৌড়ে যায় বারান্দার দিকে। তার পিছু পিছু রাইসা আর যিশু ছুটে যায়। তে তখনও যেন কিছু শুনছে না, স্থির হয়ে বসে আছে, যেন পৃথিবীর সব শব্দ থেকে সে নিজেকে আলাদা করে রেখেছে। এমন সময় রোজি বারান্দা থেকে দৌড়ে এসে কৌতূহল গলায় চেঁচিয়ে উঠল, তে দেখ, তোর জাঙ্কুক এসেছে। তের বুকের ভেতরটা কেমন করে উঠল। চিবুক তুলে তাকালো রোজির দিকে। তার ঠোঁট হালকা কাঁপছে, চোখে একরকম অবিশ্বাস। রোজি এবার চোখ বড় বড় করে বলল, শুনছিস না, তোর জাঙ্কুক নিচে আসছে। আমি জানতাম জাঙ্কুক তোর বিয়ে কথা আর সম্পূর্ণ করতে পারলো না রোজি। তার আগে তে ধরপড় করে উঠে দৌড়ে গেল বারান্দার দিকে। দৃষ্টি নিচে রাখতেই দেখে রাস্তার পাশে ফুলে সাজানো কালো গাড়িগুলো সারি দিয়ে দাঁড়িয়ে আছে সবার সামনে। নিজের গাড়ির বনেটের উপরে বসে আছে জাঙ্কুক, হালকা অফ হোয়াইট পাঞ্জাবি আর পায়জামা, চোখে কালো চশমা, কালো চুলগুলো হালকা বাতাসে উঠছে, ঠোঁটের কোনো অদ্ভুত একটা আত্মবিশ্বাসী হাসি। তার ঠিক পেছনে তার তিন পাণ্ডব। বারান্দার
দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এতদিনে শুকিয়ে যাওয়া ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তার বুকে অদ্ভুত অনুভূতি জেগে বসেছে। সে অনুভূতিটা সামলাতে না পেরে এক দৌড়ে বেরিয়ে যায় বাসা থেকে। তার পিছু নেয় রোজি আর রাইসাও। তাদের এভাবে ছুটতে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একটু বিচলিত হলেন। তবে এতক্ষণে তেজ ছুটে বেরিয়ে গেছে। সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে তার অনুভূতি রঙারো গাঢ় হচ্ছে। শেষমেশ হাঁপাতে হাঁপাতে গেটের সামনে এসে দাঁড়ায়। তার পিছনে রাইজা আর রোজি এসে দাঁড়ায়। তার বুক দ্রুত ওঠানামা করছে, ঠোঁটে একটা হাসি লেগেই আছে। তাকে দেখে জাঙ্কুক এক লাফে গাড়ি থেকে নেমে পড়ে। কাই এদিকে তাকিয়ে ইশারা করতেই কাই মিউজিক চালিয়ে দেয়। সাথে সাথে জাঙ্কুক হাত দুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে। সাথে যোগ দিল তার 3 পাণ্ডবও। গানটা যেন এই মুহূর্তের সাথে একদম মানিয়ে গেছে। তে একরকম ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল, অথচ মুখে আবার হাসি লেগে আছে। এই যেন কান্না আনন্দের মাঝামাঝি কোনো অনুভূতি। ততক্ষণে উপর থেকে সবাই চলে এসেছে আর এসেই দেখে জাঙ্কুকের অদ্ভুত কাণ্ড কারখানা। সুগা এসব দেখি কর্কশ গলায় গর্জে উঠল, এসব কি তামাশা লাগিয়ে রেখেছ, বন্ধ করো এসব। তার গর্জনে হঠাৎ কেঁপে উঠল তীরের শরীর। ভয় নিজেকে একটু গুটিয়ে নিল। তবে জাঙ্কুক তখন একইভাবে লাফিয়ে চলছে, ঠোঁটে সেই দুষ্টমি ভরা হাসি। গানের সুর তখন তুঙ্গে। সুগা একজন প্রখর ইসলামিক মনস্তাত্ত্বিকের মানুষ। তার জীবন চিন্তাধারা সবই কঠোর নিয়ম কানুনে আবদ্ধ। এসব গান বাজনা ও শৃঙ্খল কাণ্ড কারখানা তার মোটেও পছন্দ না। তাই সে নিজের মেয়ের বিয়েটা ঘরোয়া শান্তিপূর্ণ ইসলামিক নিয়ম কানুন মেনে দিতে চেয়েছেন। তাই তেমন বড় কোনো ঘটা করে আয়োজন করেনি। কিন্তু এই মুহূর্তে জাঙ্কুকের চরম উগ্র আচরণ তার সমস্ত ধৈর্যকে চ্যালেঞ্জ করছে। একবার স্পষ্টভাবে নিষেধ করার পরও জাঙ্কুক কোনোভাবেই থামেনি। জাঙ্কুক ইচ্ছাকৃতভাবেই হয়তো তাকে উত্তেজিত করার জন্য এমনটা করছে। সুগা গম্ভীর কণ্ঠে পুনরায় সতর্ক করলেন, এসব বন্ধ করুন, যা করার এখান থেকে দূরে গিয়ে করুন। কিন্তু গানের তীব্র শব্দে জাঙ্কুকের কানে সেই কথা পৌঁছালো না। তের দিকে তাকিয়ে এসে এক চোখ টিপে দিয়ে সেই মিউজিকের তালে দুলতে লাগলো। সুগা এবার মেয়ের দিকে কঠোর নজর রাখলেন। দেব আবার কঠোর দৃষ্টি লক্ষ্য করে স্বাভাবিকভাবে চিবুক নামিয়ে নেয়। তিনি নিজের মেয়ের হাত ধরে টেনে ঘুরে এক পা বাড়াতেই আচমকা থেমে গেলেন। কপাল ভাঁজ করে পেছনে ফিরে দেখে তার মেয়ের অন্য হাত জাঙ্কুক ধরে রেখেছে বললে ভুল হবে। সরাসরি স্পর্শ না করে ওনার এক অংশ তের হাতে পেঁচিয়ে ধরেছিল। গানের তীব্র শব্দ থেমে যেতে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সবাই অবচেতন ভাবে তাকিয়ে আছে, যেন প্রত্যেকের মনে প্রশ্ন, এবার কি ঘটবে। সুগা এবার একটু বেশি রেগে গেলেন, তবে নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন। এমন ক্ষমতাশীল মানুষের সাথে তো রেগে 2-4টা কথা বলে সমাধান করতে পারবেন না। তাই কণ্ঠে দৃঢ়তা রেখেই বলেন, দেখুন মিস্টার, আমি কোনো ঝামেলা চাই না, আমার মেয়ের হাত ছাড়ুন। জাঙ্কুক হেসে ঠোঁট কামড়ে ধরল, অতঃপর এক কদম এগিয়ে এসে বলল, যদি ছাড়ারই হতো তাহলে ধরলাম কেন? কি চাইছেন আপনি? আপনার মেয়েকে দিয়ে দিন। একদম সরাসরি নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল জাঙ্কুক। সুগার এটাই ভয় ছিল, এর আগেও তিনি আন্দাজ করেছিলেন। কিন্তু এবার সরাসরি জাঙ্কুকের বলা কথাটা তার ভয়কে আরো তীব্র করে দিল। তবুও কাউকে বুঝতে না দিয়ে নিজের মনে শক্ত থাকার চেষ্টা করে বললেন, রাস্তায় দাঁড়িয়ে তামাশা করছেন মিস্টার? তাহলে চলুন বাসায় যাই। এই বলে সে তের হাতে পেঁচানো ওড়নাটার অংশ টেনে কয়েক কদম এগিয়ে গেল। কিন্তু বাকি সবাই সেখানে কেমন থ মেরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এবার থেমে ঘুরে তাকালো। এমন সময় সেখানে আরো 5-6টা গাড়ি এসে থামে। ততক্ষণে জাঙ্কুকের বাবা মা চাচা গাড়ি থেকে বেরিয়ে আসে। সুগাকে দেখে জিন সামান্য লজ্জিত হলো, কিন্তু আরেম চোখে ইশারায় ভরসা দেন তিনি সামনে নেবেন। তের মামা আরেমের কাছে গিয়ে উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করলেন, এসব কি ভাই, আপনার বড় ছেলে কোথায়? আর আপনার ছেলে এসব কি উশৃঙ্খল করছে? আরেম হাতের খয়ের দিকে তাকিয়ে একটু ভঙ্গি করে বললেন, এখানে দাঁড়িয়ে সব শুনবেন নাকি বাসায় যাওয়ার অনুমতি হারিয়ে ফেলেছি? ছি কি বলছেন, অবশ্যই বাসায় যাবেন, চলুন। আরেম ছেলের দিকে তাকিয়ে চোখে ইঙ্গিত করে বোঝালেন তের হাত ছেড়ে দিতে, কিন্তু জাঙ্কুক গায়ে মাখলো না। আরেম এবার ছেলের কানে ফিসফিস করে বলেন, জাঙ্কুক, বেশি ঝামেলা করবে তো এখানেই রেখে চলে যাব, তখন দেখবো কিভাবে বিয়েটা হয় তোর। জাঙ্কুক এবার তের হাত থেকে ওড়নাটা সরিয়ে নিয়ে বাবার কানে ফিসফিস করে বলল, আমার বিয়ে না হলে বাসা গিয়ে তোমার ডিভোর্স করিয়ে দিব, কথাটা মাথায় থাকে যেন। লজ্জা করে না তোমার, নিজের বাবাকে হুমকি দিচ্ছ? জাঙ্কুক মুখ ঢেকে হালকা লজ্জা দেখানোর ভঙ্গি করলো। হে লজ্জা পেয়েছি, হয়েছে। আরাম ছেলের দিকে কটমট করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, অতঃপর সবাই একসাথে উপরে চলে যায়। নিচে গাড়ির পাশে তাদের গার্ডরা সায় দাঁড়িয়ে রইল। ড্রয়িং রুমের সাজসজ্জার ছোট ছোট লাইটের ঝলকানি চারপাশে ছড়িয়ে পড়েছে, যেন এক অদ্ভুত থমথমে আবহ তৈরি হয়েছে। তিনি নিজের রুমে বিছানায় বসে আছে, ভেতরে অস্থিরতা ছটফট করছে। পাশে রয়েছে তার বান্ধবী রোজিও।
উপরে আসার পর সবাই নীরব হয়ে বসে আছে, কেমন থমথমে একটা পরিবেশ, যেন কিছু একটা ঘটতে চলেছে সেটারই অপেক্ষায়। ঠিক সেই সময় জিন কিছুটা অপরাধী ভাব নিয়ে বলেন, ভাইজান আমি কি বলবো জানি না, এতক্ষণে হয়তো সব বুঝে গেছেন। আসলে আমি, তার কথা আটকে গেল। সুগা মেরুদণ্ড সোজা করে পেশি টান টান করে বসলেন, মুখে কেমন একটা রুড় সাপ, সামনে বসা সবার কথা শুনতে অনাগ্রহী। তখনই আরএম গলা পরিষ্কার করে বলেন, দেখুন ভাইজান, আমার স্ত্রী জানতো না যে তার আত্মাগল ছেলে আর আপনার আত্মাগল মেয়ে দুজন একে অপরকে ভালোবাসে, তাহলে সে কখনোই বগুমের সঙ্গে এই বিয়ে ঠিক করতো না। জিন এবার নরম স্বরে বলে উঠল, যা হওয়ার তা তো হয়েই গেছে ভাইজান, আর কিছু বলারও মুখ নেই আমার। তবুও ছোট মুখে একটা বড় আবদার করেছি, আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দেন। সে বগুমের জন্য হোক বা জাঙ্কুকের জন্য, তাকে আমি একইভাবে আগলে রাখবো। সুগা হঠাৎ দাঁড়িয়ে বললেন, এতে উপস্থিত সবাই হকচকিয়ে তাকালো। আমি আপনাদের বড় ছেলের সাথে বিয়ে ঠিক করেছিলাম, এখন যেহেতু সেটা হচ্ছে না, আপনারা দয়া করে আসতে পারেন, এই বলে তিনি দুহাত জড়ো করলেন, কিন্তু শান্ত দৃঢ় ভঙ্গিতে। তার কথা শুনে সাথে সাথে জাঙ্কুক তেড়ে আসতে চাইল, কিন্তু তাৎক্ষণিকভাবে জাঙ্কুকের চাচা তাকে টেনে ধরলো। আরেমও উঠে দাঁড়িয়ে সুগার মুখোমুখি কাছে এসে দাঁড়ালো। এবার তার মুখের ভঙ্গি বদলে গেল, ঠোঁটে এক রহস্যময় হাসি, ভীতিকর কিন্তু শান্ত কণ্ঠে বলেন, আমার ছেলের সম্পর্কে তো মোটামুটি ধারণা আছে আপনার। আমার ছেলে চাইলে আপনার সামনে থেকে আপনার মেয়েকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা তাকে সেরকম কিছু করা থেকে দমিয়ে রেখেছি। এখন আপনি যদি সম্মতি না দেন, তাহলে আমার আর কিছু করার থাকবে না ভাইজান। আমি আপনাদের সম্মান করি, তাই সম্মানের সঙ্গে বলছি, আমি আমার মেয়েকে কিছুতেই আপনার উগ্র ছেলের হাতে দিতে পারবো না, ক্ষমা করবেন। তার কথা শেষ হতে না হতেই পাশ থেকে আশ্রয় পড়ল জাঙ্কুকের কণ্ঠস্বর, এই উগ্র জীবন জাঙ্কুকেই আপনার মেয়ে ভালোবাসে শ্বশুর মশাই। সুগার চোখে তখন কঠোরতা ছড়িয়ে গেল, তিনি গভীরভাবে শ্বাস নিয়ে বলেন, ঠিক আছে, আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করব, যদি সত্যিই তাই হয় তখন ভেবে দেখব। এইদিকে তে এতক্ষণ আড়ি পেতে সবে শুনেছে, এখন বাবাকে আসতে দেখে এক প্রকার শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, হাতে তালু ঘামছে, ঠোঁট শুকিয়ে এসেছে, বুকে অজানা চাপ, হৃদস্পন্দন দ্রুত বেড়ে চলেছে। সুগা মেয়ের মুখোমুখি দাঁড়ালেন, চোখে এক অদম্য দৃঢ়তা। যদিও সে এতক্ষণে সব বুঝতে পেরেছে, তবুও নিজের মেয়ের মুখ থেকে শুনতে চাইলেন। আমি যা জিজ্ঞাসা করব সরাসরি উত্তর দেবে, তুমি কি জাঙ্কুকে ভালোবাসো? তে চিবুক তুলে এক ঝলক তাকালো বাবার দিকে, বোঝার চেষ্টা করলো তার বাবার চোখের গভীরে কি অনুভূতি লুকানো আছে। অতঃপর দৃষ্টি সরালো দরজার ফাঁকা দিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তখন চাঁদের পাখির মতো তার দিকে তাকিয়ে আছে, বুকে অজানা উত্তেজনা আর তার প্রিয়সীর উত্তরের অপেক্ষা। সে গভীর দৃষ্টি থেকে দ্রুত নজর সরালো, বুকে হালকা ধূপধাপ শব্দ, হৃদস্পন্দনের তীব্রতা শোনা যাচ্ছে, গলা আটকে আসছে, কোনো শব্দ বের করতে পারল না, শুধু উপর নিচ মাথা নাড়ালো। সুগা সেটা দেখে আবার কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলো, মুখে বলো তুমি জাঙ্কুককে ভালোবাসো? তে আবারও উপর নিচ মাথা তুলিয়ে বলল, বাসি। তার কথা ড্রয়িং রুম থেকে শোনা না গেল, তার মাথা হালকা উপর নিচ করার ভঙ্গি দেখে জাঙ্কুক উত্তর পেয়ে গেল। সে মাথা উঁচু করে সিলিং এর দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, চোখ বন্ধ করে নিল পরম আবেশে। তার চোখের কোণে জমে থাকা এক বিন্দু উজ্জ্বল অশ্রুটা সামলাতে না পেরে গড়িয়ে পড়লো, তবে সেটা বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে নিল। পাশ থেকে তার কাঁধে হাত রাখলো সবিন। এদিকে সুগা পেছনে থাকা বেদের চেয়ারে বসে পড়লেন, তার মুখে কোনো শব্দ নেই, কোনো রং নেই, দৃষ্টি স্থির হয়েছে সামনের দেয়ালে। হঠাৎ জিসু এসে তার পায়ের কাছে বসে পড়লো, গলা কাঁপিয়ে বলল, আব্বু মেনে নাও না, অন্তত তীরের খুশি কথা ভেবে মেনে নাও। আমি তো তোমার কাছে কখনো কিছু চাইনি, এবার আমার এই চাওয়াটা রাখো। একটু চুপ থেকে আবারও বলল, আমি আমার অতীত ভুলে গেছি আব্বু, বিশ্বাস করো, কিন্তু তে পারবে না, ও আমার মতো শক্ত মনের না। দেখলে তো ওই দিন কি হয়েছে, প্লিজ আব্বু মেনে নাও। এবার ভাই ও বোনের সাথে সহমত দিল, আব্বু জিসু ঠিকই বলেছে, জানি তুমি তের ভালোই চাইছো, এখন তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে তের ভালো থাকার কথা। ও সব দিক থেকে দুর্বল আব্বু, তুমি যদি। ছেলের কথার মাঝেই সুগা হালকা হেসে ফেলেন, কিন্তু সেই হাসিতে কোনো খুশির আভাস ছিল না, ছিল একটা বিদ্রুপ মাখা হাসি। তোমরা দুই ভাই বোন এমন বোঝো যেন আমি ওর সৎ বাবা, আমি ওর ভালো চাই না। আমরা সেভাবেই বলিনি আব্বু, আমরা সাথে বলতে চেয়েছি, থাক আর কৈফত দিতে হবে না। সুগা এবার তের দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তে তার বাবার দিকে তাকিয়ে দ্রুত মাথা নামিয়ে নিল। সুগা এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, তুমি জানো আমি রাজনীতি পছন্দ করি না, তাই তোমাকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলাম। তবু তোমার মা আর মামার কথায় বগুমের সাথে বিয়ে ঠিক করেছি, কিন্তু আমি কখনোই চাইনি তুমি এমন একটা পরিবারে যাও। তোমার সুখের কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তুমি যখন ওই জিউ জাঙ্কুকের কাছে তোমার সুখ খুঁজে নিয়েছো,
তখন আমারও এই বিয়েতে কোনো আপত্তি নেই। তে হক চকিয়ে মাথা তুলে বাবার দিকে তাকালো, চোখে অবিশ্বাস। তার বাবা এত সহজে মেনে নিলেন, ভাবতেই তার চোখের কোণে অশ্রুবিন্দু জমে গেল, মুখে হালকা হাসির রেখা। সুধা মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করলেন, কিছু একটা পরে ফু দিয়ে শান্ত স্বরে বললেন, সুখী হও, তোমার বাবার দোয়া সবসময় তোমার সঙ্গে থাকবে। তে একরকম ধুকরে কেঁদে উঠলো, মুহূর্তেই বাবার বুকে ঝাঁপিয়ে পড়লো। সুগাও মেয়েকে জড়িয়ে কেঁদে ফেলেন। রুমে থাকা সকলের মুখে হাসি ফুটলো। বাবা মেয়ের আবেগী দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। প্রায় অনেকক্ষণ পর তি রুম থেকে বেরিয়ে এলো। তাকে রুম থেকে বেরিয়ে আসতে দেখে ড্রয়িং রুমে উপস্থিত সবাই নড়ে চড়ে উঠলো। জাঙ্কুক দ্রুত এগিয়ে আসে তার দিকে। তার বুকের ভেতরটা অস্থিরতায় ভরে আছে। তি এদিকে তাকিয়ে চোখের ইঙ্গিতে প্রশ্ন করে। তি ফোঁস করে নাক টেনে হাতের পিঠে মুছে নিয়ে হালকা হাসে, কেঁপে ওঠা স্বরে বলল, আব্বু রাজি। জাঙ্কুক এক মুহূর্ত হতভম্ব হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই এক অদ্ভুত উল্লাসে ফেটে পড়ল, রাজি রাজি। শোবেন, কাজী কই কাজী। তার এমন আচরণে সবাই হো হো করে হেসে উঠল। কিন্তু তে একটু জাঙ্কুকের কাছে এসে আবেশময় ভঙ্গিতে কণ্ঠ নিচু করে ফিসফিসিয়ে বলল, আব্বু রাজি, কিন্তু আমি রাজি না। কথাটা শোনার সাথে সাথে জাঙ্কুকের মুখটা বেলুনের মতো চুপসে গেল। নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে রইল অসহায়ের মতো। তে স্থির হয়ে হাত দুটো বুকে ভাঁজ করে কণ্ঠে কঠোরতা মিশিয়ে বলল, আপনি আমাকে হার্ট করেছেন, আমি আপনাকে বিয়ে করব না। জাঙ্কুক ফোঁস করে একটা শ্বাস ছাড়ল, চোখে হতাশা আর অবিশ্বাস। সে খানিকটা ঝুঁকে কণ্ঠ নিম্ন করে বলল, আমার কিন্তু তুলে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আছে। দেখতে চাও সেই ক্ষমতা? তে এবার চোখ বড় বড় করে তাকায়। না, করবো তো, বিয়ে করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তে আঙুলের কর গণে কিছুক্ষণ হিসেব কষলো, অতপর নিশ্চয়তা ভরা দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, 72 ঘন্টা। তার মানে 72 বার কান ধরে উঠবাস করতে হবে। জাঙ্কুকের মুখে বিস্ময়, কণ্ঠ হালকা উঁচু করলো, হোয়াট? 72 বার আর কান ধরবো আমি? এই জিও জাঙ্কুক, ঠিক আছে, আপনার ইচ্ছে। তার রুমের দিকে পা বাড়ালো। হালকা তৃপ্তি ও লজ্জা মিশে মনের মধ্যে স্ফুরণ চলছে। ঠিক তখনই জাঙ্কুকের কণ্ঠ আবার তাকে থামিয়ে দিল, ওকে ওকে, আই এম ডুইং ইট। জাঙ্কুক কান ধরার প্রস্তুতি নিতেই তে মুখ থেকে একটু হাসলো। চারিদিকে একবার চোখ ভুলিয়ে ধরতে তাকে থামিয়ে দিল। কণ্ঠ সামান্য নিচু করে বলল, থাক, এখন ধরতে হবে না, আমার তো একটা মান সম্মান আছে নাকি? তবে শাস্তি বকেয়া রইল। একটু হেসে তে দ্রুত নিজের রুমের দিকে চলে গেল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে জাঙ্কুক ঘাড়ে হাত রেখে হেসে ফেলল। আজকে মে মাসের 24 তারিখ। এই দিনটা জাঙ্কুক আর তীর জন্য স্মরণীয় হয়ে থাকবে আজীবন। আজকের এই মুহূর্তটি তাদের অনুভূতি, তাদের না বলা ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে। তাকে আবারও সুন্দর করে বউ সাজিয়ে এনে বসানো হয়। তার অপর প্রান্তে বসে আছে জাঙ্কুক। বড়রা সব পাশেই বসে আছে, কনের পাশে মহিলারা আর বরের পাশে সব পুরুষেরা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। কাজে সঠিক নিয়মে দোয়া পড়ে সমস্ত বিধিবিধান সম্পূর্ণ করে কাজে বরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বাবা দিনমোহর? জাঙ্কুকের ভুরু জোড়া কুঁচকে গেল। পাল্টা জবাব দিল, মোহর দেব মানে? এই যুগে আমি মোহর পাবো কোথায়? মোহর তো ছিল সেই মোগল আমলের যুগে, আমি কোনো মোহর টোহর আনি নেই। সবিন কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাই, মোহর মানে দিনমোহর, মোহরানা। কাজী সাহেব আপনাকে জিজ্ঞাসা করছেন দিনমোহর কত ধার্য করবেন। এক সেকেন্ড ভাবার পর জাঙ্কুক বুঝলো কোন দিন মোহরের কথা বলছে। বিয়ের উত্তেজনার মধ্যে সে বেফাঁস ভুলেই গেছে। কাজের দিকে তাকিয়ে সে একটু রাগে স্বরে বলল, সেটা বলবে তো? তা না করে ভিক্ষুকের মতো বলছে, বাবা দিনমোহর। আর এবার একটু ধমকে সরে বলেন, চুপ থাক, নিজের বুঝতে ভুল হয়েছে সেটা স্বীকার না করে তারামি করেছিস। বেশি কথা না বলে এখন বল, দিনমোহর কত লিখবে? জাঙ্কুক পকেট থেকে একটা কার্ড বের করে কাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে আমার সকল হালাল উপার্জন আছে। আমি আমার হালাল সম্পর্কের দিনমোহর হালাল উপার্জনের মাধ্যমে আদায় করতে চাই। যাই হোক, 3 কবুলের মাধ্যমে বিয়েটা পরিপূর্ণ হলো দুজনের। আনুষ্ঠানিকতার শেষে জাঙ্কুক তার সদ্য বিয়ে করা প্রেয়সীকে সরাসরি দেখতে চাইল। ফুলের পর্দার দিকে হাত বাড়াতে তের সামনে এসে দাঁড়ালো রোজি, রাইসা আর তের ভাই। তারা যেন এক প্রাচীর হয়ে দাঁড়িয়ে তেকে আড়াল করে দিল। জাঙ্কুক ফুরকুসকে জিজ্ঞাসা করলো, কি সমস্যা? রাইসা হেসে বলল, নতুন বউয়ের মুখ দেখতে হলে টাকা লাগবে দুলা ভাই। আজব, আমার বউ আমি দেখবো, টাকা কেন দিব? টাকা না দিলে বউয়ের মুখ দেখতে পারবে না দুলা ভাই। পাশ থেকে সবিন তীক্ষ্ণ গলায় বলল, ভাই, এরা তো রীতিমতো চাঁদাবাজি করছে। রোজি এক আঙুল সবিনের দিকে তুলে বলল, এই, একদম চাঁদাবাজি বলবেন না, এটা আমাদের প্রাপ্য। আমরা আমাদের পাওনা চাইছি। প্রাপ্য? কোন কালের বংশধর আপনি ভাইয়ের থেকে প্রাপ্য চাইছেন? একদম বংশধর নিয়ে কথা বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো, তাহলে কিন্তু বউ দেব না বলে দিলাম। জাঙ্কুক এবার চট করে বলে উঠল, এই, একদম না। তোমার টাকা চাইছো, ঠিক আছে দিব, তবে তার আগে আমার বউয়ের মুখ দেখতে হবে।
এবার সারা সামনে থেকে কুইক। জাঙ্কুকের কথা অনুযায়ী তারা এক পাশে সরে দাঁড়ায়। জাঙ্কুক ধীরে ধীরে তাকালো তার সামনে বসা সদ্য বিয়ে করা বউয়ের দিকে। লম্বা ঘোমটা দিয়ে টেনে রাখা তের মুখ। জাঙ্কুক তার কম্পিত হাত দুটো বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে সেই ঘোমটা তুলে দিতেই তার প্রেয়সীর লাজুক মুখে দৃষ্টি আটকে গেল। চিবুক নিচে নামানো, লজ্জায় গাল দুটো চেরির মতো হয়ে গেছে। জাঙ্কুক ধীরে তার চিবুক তুলে নিয়ে বলল, মাশাআল্লাহ। সবিনের দিকে হাত বাড়াতেই সবিন তার হাতে টাকার বান্ডিল তুলে দিল। জাঙ্কুক সেই টাকার বান্ডিল তের মুখের সামনে কয়েকবার ঘোরালো, এমন যেন নজর না লাগে। এবার তের মাথার উপর টাকা ছুটতেই পুরো চারদিকে ছড়িয়ে গেল। তের ভাই বোন সেগুলো কোলাতে ব্যস্ত হয়ে পড়লো। আর এই ব্যস্ততার মাঝে জাঙ্কুক হঠাৎ এক ঝটকায় তেকে কোলে তুলে নিল। তে একরকম হকচকিয়ে গেল, চারদিকে চোখ বুলিয়ে দেখে সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। লজ্জায় আড়ষ্ট হলো তার শরীর। ফিসফিসিয়ে বলল, কি করছেন, নামান আমাকে। জাঙ্কুকের সেই কণ্ঠস্বর কান পর্যন্ত পৌঁছালো না। সে তার প্রেয়সীকে কোলে নিয়ে সোজা বাসা থেকে বেরিয়ে গেল। তার এই কর্মকাণ্ডে কেউ একটু বিচলিত হলো না, কারণ সবার ধারণা আছে জাঙ্কুক কি করতে পারে। তবে জিন আবার লজ্জিত হলেন। সবার সাথে হাসি মুখে কথা বলল। ভিতর ভিতরে তার ছেলের আচরণে সে খুবই বিরক্ত। বাধ্য হয়ে এবার তারাও জাঙ্কুকের পিছু পিছু বেরিয়ে যায়। তের মামা অনেক অনুরোধ করেছেন রাতের খাবারটা অন্তত যেন খেয়ে যায়, কিন্তু সেই ছোট অনুরোধটা তারা রাখতে পারে না। তাদের এই অবাধ্য ছেলের কারণে শেষমেশ নিচে এসে তেকে সবাই বিদায় দিল। তে একে একে তার মা বাবা মামা সহ সবাইকে কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসতি। সায় দিয়ে দাঁড়ানো গাড়িগুলো ধীরে ধীরে করে শেষ প্রান্ত পেরিয়ে রাস্তায় উঠল। তে জানালার বাইরে তাকিয়ে রইল পেছনে ফেলে আসা পরিবারের দিকে। রাতের আধো আলোয় গুলশানের সেই নির্জন এলাকাটা যেন এক মুহূর্তে জেগে উঠল উৎসবের মতো কোলাহলে। মীর হাউসের গেট থেকে শুরু করে ছাদের কার্নিশ পর্যন্ত চলছে ফুলের মালা আর ছোট ছোট হলুদ বাতির শিকল। সবকিছু মিলিয়ে মীর হাউস একদম রাজকীয় আলো রঙিন হয়ে উঠেছে। গেট খুলতেই সারিবদ্ধ গাড়িগুলো ভিতরে ঢুকলো। হালকা শোরগোল হতেই বেগম উপর থেকে নিজের রুমের জানালার পর্দা ফাঁক দিয়ে দৃষ্টি রাখলো সেদিকে। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো গভীর অদ্ভুত স্থিরতায় ভরা। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের জন্য অপেক্ষা করেছিল। যেই তে নিচে পা রাখতে যাবে সাথে সাথে জাঙ্কুক তাকে আবার কোলে তুলে নিল। তে বুঝতে পারলো প্রতিবাদ করেও লাভ হবে না, তাই সে হাতের কবজিতে জাঙ্কুকের গলা পেঁচিয়ে ধরে নিজের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করে। এটা দেখে বেগমের ঠোঁটের কোনো অজান্তে এক টুকরো মৃদু হাসি ফুটে উঠল। সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অবশেষে তোর মতো পাগলের একটা গতি হলো। শত পাগলামি যুদ্ধ করে যেতে নিয়েছিস নিজের ভালোবাসাকে, আর আমি না পারলাম তোর সাথে পাগলামি করতে, না পারলাম তোর থেকে তোর বোনকে চেয়ে নিতে। সে 14 বছরের করা একটা ভুলের জন্য পূর্ণতা থেকে কয়েক কদম পিছিয়ে আছি আমি। শেষ কথাগুলো বলার সময় তার কণ্ঠ হালকা কম্পন হলো। চোখের ভিতর জমে থাকা অতীতের ছায়া যেন আবার জীবন্ত হয়ে উঠল। হঠাৎ দরজা টোকা পড়তেই ঘুরে তাকালো বেগম। লিজা দরজার ফাঁকা দিয়ে মাথার ভিতরে এনে উকি দিচ্ছে। বেগমকে দেখে সাথে সাথে সোজা হয়ে ভিতরে এসে দাঁড়ালো। মুখে অদ্ভুত দ্বিধা, যেন কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। বেগম গলায় একরাশ ক্লান্তি নিয়ে জিজ্ঞাসা করলো, কি কিছু বলবি? তেকে নিয়ে সবাই চলে এসেছে, তো আমি কি করব? আপনি যাবেন না? আমরা তো সবাই ভাইয়ের রুমে ফিতে ধরার জন্য প্ল্যান করেছি। লিজার এই বোকা বোকা কথা শুনে বেগমের মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। এক কদম এগিয়ে এসে চোয়া শক্ত করে বলল, মাথা খারাপ তোর? বোকার মতো কথা বলছিস কেন? ভাসুর হয়ে এখন আমি যাব বাসার ঘরে ফিতা ধরতে? ডাফার কোথাকার। লিজা এক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে যায়। নিজেকে কোনো রকম সামলে নিয়ে গলা কাঁপিয়ে বলল, আসলে আমি বুঝতে পারিনি, আমি তো। বেগম আবার একটু পেছিয়ে যায়, চোখে হালকা তাচ্ছিল্য রেখা, ঠোঁটে এক বিদ্রুপ মাখা হাসি দিয়ে বলল, হ্যাঁ তা বুঝবি কেন? তোর এই না বোঝার কারণে যত সব যন্ত্রণা আমার একা ভোগ করতে হচ্ছে। বেগমের শেষের কথাগুলোর সাথে মিশেছিল রাগ আর যন্ত্রণার মিশল। লিজা আর কিছু বলল না, শুধু ঠোঁট কামে ধরে মাথা নিচু করে রাখলো। বেগম সেদিকে তাকিয়ে হঠাৎ বুঝতে পারলো সে একটু রূঢ় হয়ে গেছে। নাক টানার একটা ভঙ্গি করে নিচু করে বলল, সরি, আসলে আমার মাথা ব্যথা করছে, তাই একটু ঝাঁঝালো কথা বেরিয়ে গেছে। তুই যা এখন। লিজা সাথে সাথে ধরফর করে রুম থেকে বেরিয়ে যায়। বেগম তার চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখের আড়াল হতেই নিজের ভিতরে কোটটাকে নিভানোর জন্য সামনে থাকা সোফায় ধ্যারাম করে লাথি মারল। সত্যি সত্যি তার এখন মাথা যন্ত্রণা করছে, তাই 2 হাত দিয়ে চুলগুলো টেনে নিয়ে চোখ বন্ধ করে শান্ত রাখার চেষ্টা করলো। এদিকে জাঙ্কুক তেকে নিয়ে মূল দরজায় আসতেই ভিতরে একরকম হস্তগোল পড়ে গেল। সে এদিক ওদিক না তাকিয়ে সোজা উপরের দিকে হাঁটা দিল, যেন এই কোলাহলের ভেতর থেকে নিজের পৃথিবীটা আলাদা করে নিতে চায়। তে জাঙ্কুকের কোলে হালকা নড়াচড়া করে মুখ নিচু করে গুজে রাখলো তার বুকে। তের কথায় তার সাথে রোজি, তার ভাই রাইসাও এসেছিল তার সাথে।
এখন তারাও জাঙ্কুক তের পিছনে হাসছে। জাঙ্কুক সোজা নিজের রুমের সামনে আসতে থমকে গেল সামনের দৃশ্য দেখে। ধীরে ধীরে তেকে নিজের কোল থেকে নামিয়ে রাখলো। তে মেঝেতে পা রেখে লাজুক লাজুক মুখে সবার দিকে তাকালো এক ঝলক। জাঙ্কুকের রুমের দরজা আগে থেকে লাল ফিতা ধরে দাঁড়িয়ে আছে লিজা আর সাইনো। এবার জাঙ্কুকের 3 পাণ্ডবও যোগ দিয়েছে তাদের সাথে। জাঙ্কুকের মেজাজ খারাপ হলো এসব দেখে। সব জায়গা শুধু বাধা। কোথায় নিজের প্রেয়সীকে নিয়ে একটু একান্তভাবে মন ভরে দেখবে তার হতে দিল কই। জাঙ্কুকের গলা ভারী হয়ে গেল। রাগে দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল, তোরা আমার রুমের সামনে কি করছিস? আর এসব কি? বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের মতো ফিতা ধরে দাঁড়িয়ে আছিস কেন? সাইনা একগাল হেসে ফিতে দোলাতে দোলাতে বলল, এই বর্ডার পার করতে হলে 5 লাখ টাকা দিতে হবে। হোয়াট? 5 লাখ? আমার কি টাকার গাছ আছে? আর তুই না থাইল্যান্ড ছিলি, তোকে কে আসতে বলেছে? সাইনা একটু ভঙ্গিমা করে চোখ টিপ দিয়ে বলল, তোমার বিয়ে আমি আসবো না। যত যাই হোক 5 লাখ তো আর মিস করতে পারি না, তাই না বিভি? শেষ কথাটা বলে মুখ ঘুরিয়ে তের দিকে তাকালো। তে তখন জাঙ্কুকের কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে লাজুক মুখে তাদের দিকে তাকিয়েছিল। লিজা কনক দিয়ে সাইনুকে গুঁতা মেরে বলল, বিভি আবার কি? বি মানে বিউটিফুল, ভি মানে ভাবি। বিউটিফুল ভাবি। সবাই একজোট হয়ে হেসে উঠল, কিন্তু জাঙ্কুকের মোটেও হাসি পেল না, বরং আরো রেগে গেল। 2 আঙুলে তুড়ি বাজিয়ে দাঁত কিরমির করে বলল, 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে আমার রুমের সামনে থেকে সরে যা, কুইক। সবিন এবার এগিয়ে এসে হাত গুটিয়ে নিয়ে বলল, না ভাই, সে আপনি যতই বলেন, আমরা আমাদের পাওনা না নিয়ে যাচ্ছি না। সবিন, সরি ভাই, আজকে কাজ হবে না। এই সময় পেছন থেকে রোজি এসে বলল, রাইসা, এখন কারা চাঁদাবাজি করছে দেখো, আমাদের তো খুব বড় বড় কথা বলছিল। জাঙ্কুক এবার চরম আকারে খেপে গেল। তার চোখের মনির আগে কাঁপছে, বুকের ভেতর জ্বালা করছে আগুনের মতো। নিচ থেকে একটানা তাদের হট্টগোল শোনা যাচ্ছে। জিন সব শুনছিলেন, কপালে চাপা বিরক্তি। ন্যান্সি কি ইশারা করতেই কাছে গিয়ে এগিয়ে আসলো। কি হয়েছে আপা, কিছু বলবে? রাত অনেক হয়েছে, এখন সবাইকে নিচে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমার মাথা ধরেছে, আমি ঘরে গেলাম। তুমি থেকে যা যা বোঝানোর দরকার বুঝিয়ে দিও। আমি তো শাশুড়ি হয়ে আর এসব বলতে পারি না। ন্যান্সি এবার একটু লজ্জা পেল, নিচে গলায় বলল, আপা, সম্পর্কে তো আমিও শাশুড়ি হই, তবুও আমার আর তোমার মাঝে তফাৎ আছে। নিজের সাথে যখন তুমি ফ্রি, এর সাথেও নিশ্চয়ই ফ্রি হতে প্রবলেম হবে না। ঠিক আছে আপা, আমি দেখছি। আমি কি ইশারা করে ডেকে উপরে চলে গেল। জাঙ্কুক তখন রাগে ফুঁসছে, কিন্তু আশ্চর্য, কেউ তাকে এক বিন্দু ভয় পাচ্ছে না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এক ঝটকায়। চাচাকে দেখার সাথে সাথে ফেটে পড়ল, চাচ্চু, ওদের আমার চোখের সামনে থেকে যেতে বলো, তা না হলে থাপড়াই এক একটা চেহারা নকশা পাল্টাই দিব। জাঙ্কুকের কথা শুনে ভাইয়ের কপাল গুটিয়ে নিল। হঠাৎ মনে পড়ল কেউ বলেছিল তাকে একই কথা। তের কানে ফিসফিস করলো, তাই বলে না খেয়েও তোর এত শক্তি এলো কোথা থেকে? কেউ বিড়বিড় করে বলে উঠলো তার ভাইকে, চুপ থাক, তা না হলে উনি সত্যি সত্যি তোর চেহারার নকশা পাল্টাই দিবে। জাঙ্কুকের চাচা এগিয়ে এসে লিজাদের দিকে একবার তাকিয়ে নিয়ে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, এত ঝামেলা না করে ওদের কথা মতো 6 লাখ দিলেই তো হয়। 6 লাখ? ওরা বললো 5 লাখ, এখন তুমি এসে বলতেছো 6 লাখ? জাঙ্কুকের চাচা ফিতার নিচে দিয়ে ভিতরে গিয়ে লিজা আর সবিনদের সাথে যোগ দিয়ে বলল, তখন তো আমি ছিলাম না, এখন আসছি যখন আমি ফাঁকা যাব কেন? আমাদের 6 জনকে 6 লাখ টাকা দে, কিপটামি করছিস কেন? জাঙ্কুক কটমট করে তাকালো তার চাচির দিকে, একরকম গর্জন করে উঠল, চাচি আম্মা। ন্যান্সি দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন, নিজের সামনের দিকে তাকিয়ে রেগে রেগে বললেন, তোমার কি লজ্জা শরম সব গেছে? ভাতিজার বাসর ঘরে বাচ্চাদের সাথে ফিতা ধরেছো? আশ্চর্য, আমি কি বুড়ো হয়ে গেছি? আর ভাতিজা টাতিজা আমি চিনি না, টাকা দিবে ঢুকতে পারবে ব্যাস। তার কথায় সবাই সম্মতি জানালো, কেউ এক বিন্দু ছাড়তে নারাজ। বুকে হাত ভাঁজ করে ঠায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুক শেষমেশ আর উপায় পেল না, পেট বের করে সাইন দিয়ে সবাইকে দিয়ে দিল একটা কাগজ। এরপর ফিতা কাটতে তাদের উপর ফুল ছিটিয়ে দিয়ে ভিতরে ঢুকে দিল। রুমে পা রাখতে তের ভিতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। লিজা এসে তাকে খুশিতে জোরে জাপড়ে ধরলো। তে হালকা হাসার চেষ্টা করে লিজার পিঠে হাতে রাখলো আর চোখে তাকালো জাঙ্কুকের দিকে। দৃষ্টি মিলতে জাঙ্কুক এক চোখ টিপ দিল। এতে লজ্জা পেয়ে তে দ্রুত নজর সরিয়ে নিল, কিন্তু সেই গোপন মুহূর্তটা দেখে ফেললো জেমিন। সে জাঙ্কুকের দিকে ভুরু উঁচিয়ে বলল, তুমি ভাবিকে চোখ মারলে কেন? আমার বুক আমি চোখ মেরেছি, তাতে তোর কি? জাঙ্কুকের সহজ স্বীকারোক্তিতে চোখ বড় বড় হয়ে গেল, তের মুখটা আরো লাল হয়ে গেল। চোখ নামিয়ে গলা খুসখুস করে কেসে উঠল।
নেন্সি তেকে দ্রুত পানি দিল। তে বিছানা এক কোণে বসে ঢক ঢক করে পানিটা খেয়ে নিল। নেন্সি এবার মিষ্টি নিয়ে মিষ্টি মুখ করায় তের। এরপর একে একে সবাই একটু করে তের মুখে মিষ্টি দেয়। তে মিষ্টি তেমন পছন্দ করে না, তবে শালীনভাবে সবাইকে খুশি রাখতেই প্রতিবারই মুখে নিলে একটু করে। কিন্তু মুখে বেশি মিষ্টি পড়তেই মুখটা বিকৃত হয়ে গেল। সেটা নজরে পড়লো জাঙ্কুকের। সে কণ্ঠ গম্ভীর করে বলল, এবার থামো সবাই, আর কত মিষ্টি খাওয়াবে ওকে? পরে দেখা যাবে আমার বউটারে পিঁপড়ার বংশধর তুলে নিয়ে গেছে। হ্যাঁ, পিঁপড়ার তো আর জীবনের মায়া নেই। এই কথায় সবাই হু হু করে হেসে উঠল। আর কিছুক্ষণ চলল হাসি ঠাট্টার আমেজ। অবশেষে নেন্সি সবাইকে নিচে পাঠিয়ে দিলেন খাওয়া দাওয়ার অজুহাতে। সবাই একে একে বেরিয়ে যেতে ঘরটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। তে তখনও চুপচাপ বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে। তখন রুমে সে সম্পূর্ণ একা। বুকের ভেতর কেমন কেমন করছে তার। সে ধীরে চোখ ঘোরালো চারপাশে। জাঙ্কুকের সেই রুমটা সাদা আর লাল গোলাপে সাজে সজ্জিত। মেঝেতে আর সাদা বিছানায় লাল পাপড়ি ছড়ানো। রুমের প্রতিটা কোণা জ্বলজ্বল করছে হলদেটে ক্যান্ডেল। বাতাসের সাথে মিশে আসছে ফুলের ঘ্রাণ। সবকিছু মিলিয়ে তার কেমন অস্বস্তি অনুভূতি হচ্ছে। এর আগে কখনোই এমন অনুভব করেনি। হঠাৎ দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই কেঁপে উঠল তার কোমল দেহখানা। চোখ তুলে তাকাতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নেই, কেমন করে চেয়ে আছে তার দিকে। এর ভিতর কেমন ধকধক করে উঠল। চোখের পাতা কাঁপছে বারবার। নিঃশ্বাস রোধ করে শাড়ির কোণ মুঠোয় চেপে ধরল। জাঙ্কুক এক দীর্ঘশ্বাস টেনে নিল। যেন বহু প্রতীক্ষার শেষে একটু স্বস্তি পেল সে। এক মুহূর্তে চুপ থেকে তাকিয়ে রইল তার প্রিয় শেষের লাজুক রাঙা মুখের দিকে। সরু ঠোঁটের কম্পন, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম, কপালে ছুঁয়ে থাকা চুলের গোছা, সব মিলিয়ে যেন এক পরিপূর্ণ চিত্রকর্ম। সেই মুখ দেখে তার ঠোঁটে পূর্ণতার হাসি ফুটে উঠল। সে একটু এগিয়ে হঠাৎ ধপাস করে বিছানা এড়িয়ে পড়ল। তার এমন আচরণেতে ধরফর করে উঠে দাঁড়িয়ে গেল। জাঙ্কুক ঘাড় কাত করে ভুরু কুঁচকে তাকালো সেদিকে। গলা খানিকটা ভারী করে বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? তে কেমন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। কোনো শব্দ বের হলো না মুখ থেকে। হাতের তালু ঘেমে যাচ্ছে এক নাগারে। জাঙ্কুক আবারও গলা নামিয়ে ডাকলো, এদিকে এসো। তে না সুযোগ মাথা নাড়লো। অর্থাৎ সে আসবে না। জাঙ্কুক চোখ সরু করে তাকালো। কণ্ঠে কঠোরতা এনে বলল, তে, আমি দ্বিতীয়বার বলবো না। কিন্তু তে একইভাবে ঠায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের এবার মেজাজ খারাপ হলো। আজব, সে তো শুধু একটু কোলে মাথা রেখে শুবে বলে রাখছে। এর বেশি কিছু করতো নাকি? তবে এই আল্লাহর বান্দি তার অবাধ অনুভূতিগুলোকে জাগিয়ে তুলল। সে একটা বাঁকা হাসি দিয়ে বিছানা ছেড়ে উঠতেই তে দরজার দিকে ছুট লাগালো। তবে দরজা খুলে আর বের হতে পারলো না। তার আগে সেই দরজার সাথে পিঠ থেকে গেল। দু পাশ থেকে জাঙ্কুকের হাতের বাঁধনে বন্দি হয়ে গেল। বাতাসে তে নিঃশ্বাস জড়িয়ে আসছে। চোখ বড় বড় করে তাকিয়ে রইল জাঙ্কুকের মুখের দিকে। কোনো রকম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, আমি না আপনার ভাবিজি হই, প্লিজ দূরে থাকেন আমার থেকে, কাছে আসবেন না। তে কণ্ঠটা কেঁপে উঠল। ভয় আর লজ্জা মিলেমিশে অন্যরকম শোনালো। জাঙ্কুক হেসে ফেলল তের কণ্ঠে এই অনুনয় শুনে। ঝুঁকে একদম কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমি ভাবিজির সাথে রোম্যান্স করব, আমার আপত্তি নেই। তাছাড়া আপনি আমার বিয়ে করা হালাল ভাবিজি, অধিকার আছে আমার। জাঙ্কুকের ফিসফিস শব্দের সাথে তার তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ল তের কানে। জাঙ্কুক মুখ তুলে ধীরে ধীরে তের মুখোমুখি এনে থামালো। তে শক্ত করে চোখ বন্ধ করে আসে। এটা দেখে আবারও কিঞ্চিত হাসলো জাঙ্কুক। মৃদু ফু দিয়ে বাতাস দিতে লাগলো তের মুখে। এতে তে আরো শিহরিত হলো। আচমকা জাঙ্কুক তাকে তুলে নিয়ে বসালো বিছানার পাশে। নিজেও হাঁটু মুড়ে বসলো তার সামনে। তার কোমল হাত দুটো নিজের উষ্ণ হাতের মুঠো নিয়ে নিল। কিন্তু তে তখনও চোখ খুলছে না। জাঙ্কুক তর্জনে আঙুল দিয়ে তের চিবুক হালকা তুলে গলার স্বর খাদে নামিয়ে বলল, এই আল্লাহর বান্দি, এই তাকাও আমার দিকে। তে ধীরে ধীরে তার কম্পিত চোখ জোড়া খুলতে দৃষ্টি মিলল জাঙ্কুকের সেই গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত গভীর চাহনিতে। তে সরু উষ্ঠজোড়া তেতির করে কাঁপছে। সে বেশ ভালো করেই বুঝতে পারছে এই মুহূর্তের ওজন। এমন সময় তার হাঁটুর উপর তুলে নিল তের পা দুটো। তে হক চকিয়ে সরিয়ে ফেলতে চাইল, কিন্তু জাঙ্কুক শক্ত করে ধরে মাথা নাড়িয়ে ইশারা করে না সরাতে। তে নড়চড় বন্ধ হয়ে যায়। একদম স্থির হয়ে শুধু তাকিয়ে থাকে সেই নিলিপ্ত মুখটার দিকে। জাঙ্কুক পাঞ্জাবির পকেটে হাত দিয়ে একজোড়া চিকন সোনালি শব্দহীন পায়েল বের করে আনলো। শাড়ির পাড় উঁচু করে পরিয়ে দেয় তের পায়ে। পায়েলের সোনালি রঙে কেমন ঝলমল করে উঠলো তার ফর্সা পায়ের পাতা। সেই আলোয় জাঙ্কুকের মুখেও এক অদ্ভুত তৃপ্তি ঝরে পড়লো। তের চোখ ছড়াছড়া করে উঠলো, ভিজে গেল চোখের পাপড়িগুলো। অবচেতনই তার মনের কোনো এক অদ্ভুত লোভ জেগে উঠলো। সে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক সেই দৃষ্টি লক্ষ্য করে নরম কণ্ঠে শোধালো, এভাবে তাকিয়ে আছো কেন? তে একটা ঢোক গলাৎকরণ করে কণ্ঠ কাঁপিয়ে মিনমিন করে বলল, আপনার গালগুলো একটু ছুঁয়ে দেখতে পারি? জাঙ্কুক এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল তার প্রিয় সে এমন করুণ বাসনা শুনে। অতঃপর তে ডান হাত তুলে নিয়ে নিজের গালে ছোঁয়ালো।
সেই স্পর্শে তেজ হয়ে যেন শিরশির করে উঠল। জাঙ্কুক এবার সেই কোমল হাতটা নিজের তালুর মধ্যে এনে আলতো করে নিজের অধর ছোঁয়ালো। এতে তীর হৃৎপিণ্ডটা আবারও কেঁপে উঠল। জাঙ্কুক হাত বাড়িয়ে তীর দু গালে স্পর্শ করলো। কপালের ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে একটু ঝুঁকে আসতে তীর তড়া করে উঠে দাঁড়িয়ে পড়ল। জাঙ্কুকের হাত মাঝপথে থেমে রইল। মুখটা ফোটা বেলুনের মতো চুপসে গেল। কিছুক্ষণ সেভাবেই বসে রইল। অতঃপর উঠে তীরের সামনে গিয়ে দাঁড়াতেই তীর দু পা পিছিয়ে গেল। জাঙ্কুক এবার বুঝতে পারলো তার প্রেয়সী তার কাছ থেকে দূরে চলে যেতে চাইছে। বিরক্তিতে কপাল কুঁচকে গেল জাঙ্কুকের। আরেক দফা এগোতি তীর আবারও পিছিয়ে গেল। জাঙ্কুক এবার হাত মুষ্টিবদ্ধ করে রাগ সংযত করলো। বিরক্তির মুখে তীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি সমস্যা তোমার? তীর ইতস্ত করে শাড়ি আঁচলটুকু কসলাতে কসলাতে বলে উঠলো, ক্ষুধা লেগেছে। জাঙ্কুকের রাগ আরো দ্বিগুণ বেড়ে গেল। সে এক ঝটকায় তীরের মুখোমুখি হয়ে কণ্ঠ নামিয়ে বলল, এমন একটা সময় খিদে পেয়েছে তোমার? আসলে কাল রাত থেকে তেমন কিছু খায়নি, তাই আর কি। কথাটা শুনে জাঙ্কুকের বুকের ভেতর একটা মোচড় দিল। মুখের অভিব্যক্তি বদলে গেল। এক মুহূর্তে রাগ মিলিয়ে গেল মমতায়। সত্যি তো রাতের খাবার খেতে দেখেনি তীরকে। সে তীরের হাত টেনে এনে আবারও বিছানার কোনায় বসালো। আলতো করে তার গালে দু হাত রেখে শান্ত গলায় বলল, তুমি এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি, কেমন? তীর শুধু চোখের ইশারায় সম্মতি জানালো। জাঙ্কুক আর দেরি না করে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। এতে যেন তীর স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো। তা না হলে জাঙ্কুকের অমন ভরার চাহনি তার সবকিছু কেমন এলোমেলো করে দিচ্ছিল। তাছাড়া তীর সত্যি সত্যি খিদে পেয়েছিল। এইদিকে লিজা সবাই ফ্রেশ হয়ে বিছানায় বসলো। শরীর ক্লান্ত, কিন্তু মনটা অদ্ভুতভাবে অস্থির। চোখ বন্ধ করে ঘুম আসছে না লিজার। হঠাৎই মাথায় আসলো বেগমের কথা। তখন বলেছিল মাথা ব্যথা করছে, তারপর আর একেবারের জন্য তাকে চোখে পড়েনি। এখন কেমন আছে, কোথায় গেল, খেয়েছে তো? এই ভাবনাগুলো হঠাৎই তার বুকের ভেতর কেমন একটা কাঁপন তুললো। অন্যটা কাঁধে তুলে নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে সোজা বেগমের রুমের সামনে এসে দাঁড়ালো। একটু দ্বিধা নিয়ে দুবার দরজার শব্দ করলো, কিন্তু কোনো সাড়া এলো না। দরজা ঠেলে ভিতরে উকি দিয়ে রুমের চারদিক চোখ বোলালো। রুমটা আধো অন্ধকারে ঢাকা, কোথাও বেগমকে দেখতে পেল না। অতঃপর নিঃশব্দে রুম থেকে বেরিয়ে এসে চারপাশে তাকালো। হঠাৎই দৃষ্টি পড়লো ছাদের সিঁড়ির দিকে। উপর থেকে আসছে হালকা বাতাস আর স্নান চাঁদের আলো। সে এক ভয় নিয়েই ধীরে ধীরে ছাদে উঠে আসে। দরজার কাছে পৌঁছে থমকে গেল। মৃদু বাতাসে ওনাটা দুলছে। বেগম রেলিনের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই খাতে জ্বলন্ত সিগারেট, মুখ থেকে ধোয়ার কুণ্ডলি ছাড়ছে ধীরে ভঙ্গিতে। লিজা একদম স্থির হয়ে গেল এই দৃশ্য দেখে। যেন শরীরের সব শব্দ হারিয়ে ফেলেছে সে। অবিশ্বাস্য ভরা চোখে তাকিয়ে রইল। যে বেগম তার স্বাস্থ্য শরীর নিয়ে এতটা সচেতন, সে কিনা সিগারেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বিস্ময় তার মুখ থেকে বেরিয়ে আসলো, বেগম ভাই। চমকে ঘুরে তাকালো বেগম। লিজাকে দেখে এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তার চোখে বিস্ময় আর অস্বস্তি। তড়ি ঘড়ি করে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে নিভিয়ে দিল। চারপাশের ধোয়া হাত দিয়ে সয়ে দিতে লাগলো, যেন কিছুই ঘটেনি এমন ভান করছে। লিজা বড় বড় পা ফেলে এগিয়ে গেল। কণ্ঠে বিস্ময় আর অভিযোগ মিশে আছে। বেগম ভাই, আপনি স্মোক করছেন? বেগম হালকা নড়ে চড়ে দাঁড়ালো, কিন্তু কোনো উত্তর দিল না। নির্লিপ্ত কণ্ঠে উল্টো প্রশ্ন করলো, তুই এত রাতে ছাদে কেন এসেছিস? ভয় লাগে না তোর? আমি তো জানতাম আপনি ছাদে আছেন, তাই তো এলাম। কেন? লিজা এক সেকেন্ড চুপ থেকে বলল, একটা প্রশ্ন করব। বেগম এবার চোখ তুলে তাকালো তার দিকে। চাঁদের আলোয় লিজার মুখটা যেন আরো কোমল লাগছে। চোখে একটু সংকোচ, তবুও দৃঢ়তা আছে। সেই চোখে সরাসরি তাকাতে পারলো না বেগম। হালকা দম নিয়ে মুখ ফিরিয়ে বলল, না। আবার কিছুক্ষণ নীরবতা, শুধু বাতাসের শব্দ। এবার লিজার মৃদু কণ্ঠ ভেসে এলো, প্রায় অনুনয়ের সুরে, শুধু একটা প্রশ্ন করে না বেগম ভাই। সেই কণ্ঠের ভারে বেগমের অনর মনেও একটু নরম ভাব এলো। গম্ভীর গলায় বলল, ঠিক আছে বল। লিজা হেসে বেগমের পাশ ঘেঁষে ছাদে রেলিং ধরে দাঁড়ালো। বেগমের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আপনি সেদিন বলেছিলেন আপনি তেকে এমনিতেও বিয়ে করতেন না। যদি তাই হয় তাহলে বিয়েতে রাজি হলেন কেন? কথাটা শুনে বেগম চোখ তুলে তাকালো আকাশের দিকে। সে ধীরে বলে উঠল, বাজি জিততে। বাজি? কিসের বাজি? তোর জন্য। বেগম নিয়ে দ্বিধায় উত্তর দিল। আর এটি যেন বুকের ভিতর ধপ করে উঠল লিজার। চোখ সরে নিল তৎক্ষণাৎ। ঠোঁট শুকিয়ে এলো। ছোট করে বলল, ও। বেগম তাকিয়ে রইল, চোখে প্রশ্নের আগুন। তুই বুঝতে পেরেছিস আমি কি বলেছি? লিজা যদিও কিছুটা বুঝতে পেরেছে, তবু দুদিকে নাসূচক মাথা নাড়ল। বেগমের চোখ বন্ধ হয়ে গেল মুহূর্তের জন্য। নিজের ভেতরের আগুন সামলাতে পারছে না। কণ্ঠে কঠোরতা নিয়ে বলল, তাহলে ও বললি কেন? লিজা অনুভব করলো বেগম রেগে গেছে। বুক কেঁপে উঠল তার। তাড়াতাড়ি করে মাথা নিচু করে বলল, আমি আসছি। এই বলে এক দৌড়ে সেখান থেকে চলে গেল। বেগম চেঁচিয়ে ডাকলো, লিজা বলে। কিন্তু ততক্ষণে লিজা আধো অন্ধকারে মিলিয়ে গেছে।
বেগম নিজের ক্রোধ সামলাতে না পেরে পাশের একটা ফুলের টবে জোরে লাথি মারলো। মাটির টবটা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো ছাদের কোণে। বেগম আবার একখানা সিগারেট জ্বালালো, মুখে করে একটা দীর্ঘ শ্বাস নিল। ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে গেল মৃদু বাতাসের সাথে। এদিকে নিচতলায় এখন একেবারে নিস্তব্ধতা। ডাইনিং রুমের বাতিগুলো হালকা জ্বলছে। জাঙ্কুক নিচে কাউকেই দেখতে পেল না, যেহেতু অনেক রাত হয়েছে। আবার সবাই ক্লান্তও ছিল, তাই যে যার যার মতো নিজের রুমে চলে গেছে। জাঙ্কুক বাণীকে কয়েকবার ডাকলো, তবে তার সাড়া পেল না। তাই নিজেই রান্নাঘরে ঢুকে দেখলো খাবার কি আছে। রান্নাঘরে ঢুকতেই হালকা বিরিয়ানির গন্ধ কান্না কেসে লাগলো। চারদিকে চোখ বুলিয়ে দেখলো সবকিছু গুছগাছ করে ফ্রিজে তুলে রেখেছে, শুধু বড় একটা হাঁড়িতে বিরিয়ানি ঢেকে রাখা, আর সেটা হালকা গরম বলে হয়তো রাখা হয়নি। জাঙ্কুক কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো কি করবে। অতঃপর একটা প্লেট আর চামচ হাঁড়ির উপর রেখে হাঁড়ি সহ তুলে উপরে চলে গেল। এমন সময় রুম থেকে ন্যান্সি পানির বোতল নিয়ে বেরিয়ে আসে। তার চোখে পড়ে জাঙ্কুক হাঁড়ি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছে। এদিকে বানিও বেরিয়ে আসে। সে জাঙ্কুকের ডাক শুনেছিল, তবে আস্তে আস্তে ততক্ষণে জাঙ্কুক চলে গেছে। ন্যান্সি এটা দেখে অবাক হয়ে বলল, বানি আপা, এটা কি দেখছি আমি? এই পাগল ছেলেকে পুরো হাঁড়ি নিয়ে উপরে চলে গেল। আপা, নতুন বউয়ের খাবার দিতে গেছিলাম, এতে দরজা বন্ধ থাকায় ডাকেনি। মনে হয় এখন খিদে পাইছে, তাই জাঙ্কুক বাবা নিজেই খাবার নিয়ে গেছে। সে ঠিক আছে, কিন্তু তাই বলে হাঁড়ি সহ কে খাবার নিয়ে যায় বউয়ের জন্য? তার কথা শুনে বানি আর হাসি থামাতে পারল না। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। আর হ্যাঁ, আজকের পর্বটা এই পর্যন্তই। পরবর্তী পার্টের জন্য বেশি বেশি করে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।